সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বৃহন্নলা উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ব্যক্তিগত কাজ অনেক জমেছিল। মিসির আলীর খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ির আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলীও নিশ্চয়ই এই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষদের জন্যে এর অবশ্যই দরকার আছে। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুড়ুম। ১৮৬ পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুধাকান্ত বাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম, আমাকে নিয়ে তিনি ৮ পৃষ্ঠা লিখেছেন। সেই অংশটি প্রথম পড়লাম। শুরুটা এরকম: নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, ৩ কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী। অধ্যাপকদের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা। ভদ্রলোকের তা আছে। এ ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি ২ বার আমাকে বলেছেন। ২ বারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি? সুধাকান্ত বাবু এ ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্ত বাবুর চেহারা, কথাবার্তাও ভদ্রলোকের ওপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায়, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্ত বাবুর আছে। আমরা তাহলে কি ধরতে পারি না সুধাকান্ত বাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন? সুধাকান্ত বাবুকে নিয়ে ৩টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্ত বাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কে কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন। এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন, কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্ত বাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পড়ে মনে হলো মিসির আলী তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্ত বাবুর চরিত্র এবং মন মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে না আমি সাধু। ইনি তা বলছেন। কাজেই ধরে নেওয়া যাক, ইনি আমাদের মতোই দোষগুণ সম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গেও ব্যাপারটা মিশ খায় না। মিসির আলীর খাতা শেষ করতে করতে রাত ২টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক ৬টি প্রশ্ন তুলেছেন এবং বলছেন রহস্য উদ্ধারের জন্যে এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই ৬টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগল। এ কী কাণ্ড! মিসির আলী সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। ৬টা প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগল। ইচ্ছে করল এক্ষুনি ছুটে যায় মিসির আলীর কাছে। মিসির আলী সাহেব আজ অনেক সুস্থ। গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা দুলিয়ে হাসছেন। আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রোগীরা ব্যাপারটায় বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলী বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ।
সকাল থেকে এখন পর্যন্ত 11 বার গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্যে এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন? সব রহস্য উদ্ধারের জন্যে লেগে পড়েন? মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। শতকরা 20 ভাগ ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি, রহস্য খাতায় সেসব লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতেও পারি। এইখানে বলবেন? অসুবিধা কি? হাসপাতালে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণেই আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরের এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যায়, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরিটা 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হয় বলে 2 ধরনের দাম। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম, একজনকে বলতে শুনলাম 1 নম্বরি চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে 2টো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না, প্রমাণ করতে হবে না। আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তবু বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। মিসির আলি সঙ্গে সঙ্গেই গল্প শুরু করলেন। রহস্য খাতায় এই গল্পের নম্বর হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবে এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় এক মানুষ। ঘটনাটার সঙ্গে আমার যোগাযোগও প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কের আত্মীয়া, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হস্টেলে থেকে ময়মনসিংহ মুমিনুন্নেসা কলেজে পড়তো। 2nd ইয়ারে উঠে হঠাৎ তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে। ছেলের অর্থ, বিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশের নাম করা পরিবার। নাম বললেই আপনি চিনবেন, তাই নাম বলছি না। শুধু ধরে নিন যে এই দেশের রাজনীতিতে এই পরিবারটির প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন। বিত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই, আমার নিজেরও নেই, এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হবার কারণে
তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সেই বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন, যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটি স্বপ্নের মূল বিষয় একটি। ছোট্ট একটা ছেলে এসে তাকে বলে, মা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে এরা মেরে ফেলবে। যে রাতে আমার জন্ম হবে সেই রাতেই ওরা আমাকে মারবে। তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটি মেয়ের কাছে এ জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল। খেতে পারে না, ঘুমোতে পারে না এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানানভাবে বুঝিয়ে বলি যে এটা কিছুই না। গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়। সেই ভয় নানানভাবে প্রকাশ পায়। তোমার বেলায় এইভাবে প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছিল। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনের শান্তির জন্যে ডেলিভারির ব্যাপারটা এ দেশে না করে বিদেশের কোনো হাসপাতালে করা হবে। সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নামকরা একটি ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টোয় মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করল। মিসির আলী থামলেন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রুগী, কাজেই আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার। তিনি আমাকে ডেকে ভেতরে নিয়ে গেলেন এবং বললেন যে বাচ্চাটির জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না। শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ থলথলে, গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের। মাথা ভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছু নেই। অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুবই সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগলো। ডাক্তার বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলায় কিছু যায় আসে না, বাচ্চার বাবা মা কি বলেন। তিনি বললেন, বাচ্চার মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছু বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত। বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে। এতেই তার মরে যাওয়া উচিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ। বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি ইমাডোজাল ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না। শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাট্রোজিন সলিউশন। বাচ্চাটা মারা গেল 6:20-এ। বাচ্চার মা কিছু জানতে পারল না। সে তখনও ঘুমে অচেতন। মিসির আলী গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর আবার কি, গল্প শেষ। বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মার কি হলো তা দিয়ে তো আমাদের প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়। রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলি দেখত সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্তবাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কিনা জানি না।
আমার তো মনে হয় ভেদ করেছেন। কাগজপত্রে করেছি। কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তব অন্য জিনিস। যখন সুধাকান্ত বাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখব গুছিয়ে আনা জিনিস সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতি রহস্য পছন্দ করে না, কিন্তু সে নিজে খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্ত বাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মিসির আলি সুধাকান্ত বাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্ত বাবু চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিসির আলিকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানান গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটির একটি নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্ত বাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্ত বাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলি বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথাটা বলুন, এটা শোনার জন্যই এসেছি। আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্ত বাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্যে চমৎকার একটা পরিবেশ। অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো। উঠোনের উপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হবার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঁঝি পোকা ডেকে উঠছে। ঝিঁঝি পোকা থামতেই তক্ষক ডেকে ওঠে। তক্ষকরা চুপ করতেই ডাকে ঝিঁঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত বাবু গল্প বলে চলেছেন। মিসির আলি মাঝে মাঝে তাকে থামাচ্ছেন। গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন, অসাধারণ অংশ, গা শিউড়ে উঠছে। সুধাকান্ত বাবু তাতে বিরক্ত হচ্ছেন না। সম্ভবত মিসির আলির গভীর আগ্রহ তার ভালো লাগছে। যেখানে মেয়েটি সুধাকান্ত বাবুর পা কামড়ে ধরে, সেই অংশ মিসির আলি 3 বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলি পায়ের দাগ পরীক্ষা করলেন। জড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প, তারপর কি হলো? সুধাকান্ত বাবু গল্পে ফিরে গেলেন। একসময় গল্প শেষ হলো। সুধাকান্ত বাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদের কি এখন দিয়ে দেব? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলি বললেন, জি, খেয়ে নেব। আপনাকে 2-1টা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরল, হাত দিয়ে আপনাকে ধরল না কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্ত বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি। পায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করবার জন্যে মেয়েটি তার হাত ব্যবহার করেনি, কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি?
সুধাকান্তবাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। একটি কথাও তিনি বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর। হাইড্রোফোবিয়ার কুকুর কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্যে অপেক্ষা করে। অথচ এই কুকুরটা আস্ত একটি মেয়েকে খেয়ে ফেলল। 5টা কুকুরের পক্ষেও যা সম্ভব নয়। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্তবাবু বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটি এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ। আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরাও কামনা বাসনার ঊর্ধ্বে নন। কিভাবে যেন আপনি অল্প বয়সী একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কিভাবে এলো বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছুও হতে পারে। এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়েই আপনি তার হাত বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার, কান্নাকাটি আশেপাশের কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্যে আপনাকে কামড়ে ধরল। একটি অস্ত্রই তার কাছে ছিল। অবশ্যই মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন। দরজা জানালা খুলে রাখলেন যাতে শেয়াল কুকুর সব দেহটা খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুরে খেয়ে ফেলতে পারে না, হয়তো 2 দিন বা 3 দিন লাগলো। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন। ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। সেই গল্পে সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মীয়রা আছে। কি সুধাকান্তবাবু, আমি ঠিক বলিনি? দিন, এখন খাবার দিয়ে দিন। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমি অবাক হয়ে দেখলাম মিসির আলি সত্যি সত্যি খেতে বসেছেন। সুধাকান্তবাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্তবাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করাবার মতো কিছুই আমার হাতে নেই। যেসব কথা আপনাকে বলেছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না, আমি সে চেষ্টাও করব না। কাজেই আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, বিন্তি। ওর নাম বিন্তি। ও আচ্ছা, বিন্তি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূর থেকে তাকে দেখছি। সুধাকান্তবাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না। সেই পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো ভাই অপূর্ব হয়েছে, আমাকে রেসিপিটা দেবেন তো। আমিও আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট। আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে। সুধাকান্তবাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়।